তো এভরিওয়ান, আগের দিন আমরা 46 নম্বর কোয়েশ্চেন্স অবধি করেছিলাম। আজকে আমরা কোয়েশ্চেন নম্বর 47 দিয়ে স্টার্ট করব। তো 47 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, 46 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে যদি সিবিডিএ তারপরে আছে জিএফএইচই তারপরে আছে কেজেএলআই, নেক্সট টার্মটা তোমাদেরকে বলতে বলেছে। তো নেক্সট টার্মটা কী করে বার করবে দেখো। প্রথমে দেখো অ্যালফাবেট ওয়াইজ সি থেকে জি হচ্ছে, অর্থাৎ ডিইএফ, তারপর জি, অর্থাৎ তিনটে করে গ্যাপ। তারপর জি থেকে আবার দেখো HIJ, তারপর আবার তিনটে গ্যাপ। তারপরে তাহলে কে এর পর আবার কি হবে, তিনটের পর, অর্থাৎ LMN, তারপরে কি আসবে ও। তাহলে ও হবে আমাদের ফার্স্ট টার্ম, অর্থাৎ ডি হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। কি বলছে দেখো, এ ম্যান হু হ্যাড নো ব্রাদার অর সিস্টার, একটা মানুষ যার কোনো ভাই বোন নেই, পয়েন্টেড আউট টু এ ফটো, একটা ফটোর দিকে তাকিয়ে বলল, দিস বয় ইজ মাই ফাদার্স সন। ঠিক আছে, তাহলে দিস বয় ইজ মাই ফাদার সন, একটা ফটোর দিকে তাকিয়ে, এখানে একটা ছেলে ছবি দেওয়া ছিল, সেই ফটোটার দিকে তাকিয়ে পরে বলছে কি, যে এই ছেলেটা হলো আমার বাবার সন্তান। তাহলে আমার বাবার সন্তান বলেছে, আবার যে ছেলেটা বলছে সেই ছেলেটার আবার কি বলছে, যে কোনো ভাই বোন নেই, তাহলে নিশ্চয়ই যে ফটোটা দেখিয়েছিল সেটা কার ফটো হবে, তারই ফটো হবে। ঠিক আছে, তাহলে হিমসেলফ হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য HCF অফ টু নাম্বারস ইজ 6 অ্যান্ড LCM ইজ 108। ঠিক আছে, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 12 দেন ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো কি, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, তাহলে একটা নাম্বারকে আমি এক্স ধরি আর একটা প্রোডাক্ট কত 12, তো প্রোডাক্ট অফ টু নাম্বারস ইকুয়ালস টু কি HCF ইন্টু LCM। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে দেখো এক্স ইন্টু 12 ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, যে 6 ইন্টু 108। এবার দেখো এখান থেকে 12 9 108, আর এক্স তাহলে কত হলো, 6 9 54, তাহলে 54 হবে এটার কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, এটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। তো এটাতে তেমন কিছু করার তো নেই, জাস্ট এখান থেকে দেখো তাহলে কি দেওয়া আছে, 9876 মাইনাস কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, সমান আমরা কি করলাম 555553, আর এইখানে 5431টাকে এদিকে নিয়ে চলে এসে এটা বিয়োগ করে দাও। তো 3 থেকে 1 গেল 2, 5 থেকে 3 গেল 2, 122, অর্থাৎ 9876 থেকে কিছু এমন বাদ দিতে হবে যাতে আমার 122 আসবে। তো সেইটা কত হবে, 9876 থেকে আমি 122কে আবার কি করব, বাদ দেবো। তো দেখো 6 থেকে 2 গেলে 4 হয়, 7 থেকে 2 গেলে 5 হয়, 8 থেকে 1 গেলে 7, তারপরে 9754, তো 9754 আমার অপশান এতে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও বেসিক্যালি, সো দেখো এবার আমরা চলে এসেছি 50 নম্বর কোয়েশ্চেনে। তো 50 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, বলছে বিনা ইজ দ্য ডটার অফ মোহন হু ইজ দ্য অনলি সন ইন ল অফ মিনা, অ্যান্ড মিনা হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, কিরণ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ মিনা, হাউ ইজ কিরণ রিলেটেড টু বিনা। তাহলে এখানে কি বলতে চাইছে, বিনা বলে একজন কেউ আছে, এটা কে বলছে, ডটার অফ মোহন। ঠিক আছে, মোহনের কন্যা। ঠিক আছে, এটা ফিমেল করে দিলাম, মাইনাস আর প্লাস মানে হলো ছেলে। ঠিক আছে, মোহন। এবার মোহন কি বলছে, হু ইজ দ্য অনলি সন ইন ল অফ মিনা, মোহন হলো সন ইন ল অফ মিনা। ঠিক আছে, মিনা বলে আরেকজন কেউ ছিল মহিলা, তার সন ইন ল। তো সন ইন ল মানে হলে কি হবে, যে মিনার যে কন্যা ছিল, এখানে আমি বাংলাতে লিখে রাখছি কন্যা, তার মোহন কি হাজব্যান্ড। এবার দেখো মিনা হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, মিনার কি বলছে, একমাত্র একটাই কি আছে, চাইল্ড আছে, দ্যাট মিন্স কন্যাটা একজনই আছে। এবার বলছে কিরণ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ মিনা, তাহলে কিরণ যদি, এখানে কেউ কিরণ আছে যেটা কে মিনার গ্র্যান্ড ডটার, তাহলে মিনার গ্র্যান্ড ডটার যদি হয় তাহলে নিশ্চয়ই তার একমাত্র কন্যারই মেয়ে হবে। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি, মোহন এবং যে কন্যা ছিল সেই কন্যারই একজন পুত্রী, সে হলো কে কিরণ, রাইট। কিরণকে মেয়ে বললাম। এবারে কোয়েশ্চেনে বলেছে হাউ কিরণ ইজ রিলেটেড টু বিনা, তো বিনা আর কিরণ এরা কি হবে, এরা দুই বোন হবে। তাহলে এখানে বেসিক্যালি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সিস্টার হবে কারেক্ট উত্তর। নেক্সট দেখো, এটা জিকের কোয়েশ্চেন। এইবারের কোয়েশ্চেনটা দেখো, ঠিক আছে, ইফ, এই কোয়েশ্চেনটা কী বলছে দেখো, ইফ কোড ইজ 6241, মেড ইজ 5346, কাম ইজ 3124, টু ইজ 27, দেন ডোম, ডোমের কোড কী হবে। ঠিক আছে, তো ডোমে দেখো ডি দেখতে পাচ্ছি, এখানে 4 দেওয়া আছে, এখানেও ডি মানে 4। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি ইউজ করব 4 কোড হিসাবে। ঠিক আছে, যে ডি ফর 4। ঠিক আছে, তো দেখো এখান থেকে কি আসছে, দেখো 4 ফার্স্ট অপশানে কিন্তু কোনোটাতেই দেওয়া নেই, আর একটা ডি এর কোড, আর তো কিছু দেওয়া নেই, লাস্টে ই এর কোড দেখো। আমরা যদি, বেশ এটা ছাড়ো, অন্যভাবে দেখার চেষ্টা করো। সো দেখো ফার্স্ট কোতে কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা স্কিপ করছি, এই কোয়েশ্চেনটা
এই মুহূর্তে আমার মাথায় আসছে না, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা স্কিপ করে রাখছি, ঠিক আছে? আর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন, এগুলো সব জিকের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখো একটা কোয়েশ্চেন চলে এসেছে, এটা হলো রিজনিংয়ের কোয়েশ্চেন। বলছে ই ইজ দ্য ডটার অফ পি, ঠিক আছে? ই হলো, ই মেয়ে বলেছে কার, পি এর। এবার বলছে হু ইজ দ্য হাজব্যান্ড অফ অনলি ডটার ইন ল অফ কে, ঠিক আছে? পি হলো একজনের হাজব্যান্ড, ঠিক আছে? অনলি ডটার ইন ল অফ কে, তাহলে কে এর অনলি ডটার ইন ল, তাহলে কে এক ধাপ ডটার ইন ল, ঠিক আছে? তাহলে ডটার ইন ল অফ কে, তাহলে কে এর যে ছেলে, ঠিক আছে? ছেলের বউ হলো কি, পি। পি এখানে বেসিক্যালি নেগেটিভ হবে, ঠিক আছে? আর এটা হলো ছেলে। এবার বলছে দেখো হাউ ইজ ই রিলেটেড টু, কি বলেছে দেখি, হাউ ইজ ই রিলেটেড টু কে, তাহলে ই কে এর সাথে কীভাবে রিলেটেড। তো আমাদের যদি আগের কোয়েশ্চেন ছবিটা যদি কারোর মনে আছে, তাহলে ওটা কী হচ্ছিল, গ্র্যান্ড ডটার হচ্ছিল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, আশা করি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। তো দেখো কোয়েশ্চেনটা কী বলছে, এ ট্রেডার বট এ ব্যাগ অফ 40 কেজি অফ বাসমতি রাইস অ্যাট 125 টাকা পার কেজি অ্যান্ড অ্যানাদার ব্যাগ অফ 60 রুপিস অ্যাট 150 টাকা পার কেজি। হি সোল্ড দ্য এন্টায়ার স্টক অ্যাট এ প্রফিট অফ 20%, ফাইন্ড দ্য সেলিং প্রাইস পার কেজি। অর্থাৎ প্রতি কেজি সেলিং প্রাইস কত সেটা বার করতে বলছে। তো এটা কী করে করব, প্রথমে দেখো 40 কেজি যদি 125 টাকা করে দাম হয়, তাহলে টোটাল সে কিনেছে কত টাকার সেটা দেখে নিই একবার। তাহলে 40 ইন্টু 125, তাহলে 125 ইন্টু 4 মানে কত হবে, 600, আর তার সাথে একটা শূন্য, অর্থাৎ 6,000 টাকার সামগ্রী এই চালটা কিনেছে। প্লাস কত হবে, 60 কেজি করে 150, অর্থাৎ 9,000 এখান থেকে। তাহলে এত টাকার কিনলো, তো টোটাল কোয়ান্টিটি কত হলো, দেখো এখানে 40 কেজি কিনেছে, এখানে 60 কেজি কিনেছে, তাহলে টোটাল কোয়ান্টিটি কত, 100 কেজি। তাহলে এইগুলোই হবে প্রতি কেজির কি ক্রয় মূল্য কত। দেখো 6,000 9,000 কত হয়, 15,000, তাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 150 টাকা। তাহলে 150 টাকা করে তার কি হলো, সিপি অর্থাৎ কস্ট প্রাইস পড়লো, যে প্রতি কেজি তার মূল্য কত করে পড়লো, 150 টাকা করে। এবার সে বেচতে চাইছে কততে, 20% প্রফিটে। তো 20% প্রফিট মানে আমরা কত জানি, 20% মানে হয় 1/5। তাহলে যদি 5 টাকায় 1 টাকা লাভ রেখেছে, বিক্রি করবে কততে, 6-এ, ঠিক আছে? তাহলে 6-এর 5-এ বিক্রি করবে। তো এইটাই দেখে নাও, 30 আর 30 6 150। তো এটাই তো আসার কথা, আমি কিছু ভুল করেছি মেবি, একবার দেখে নিই। 400, সরি এটা 5,000 হবে, ঠিক আছে? 5,000 প্লাস 9,000 তো 1400, 140 ইন্টু 6/5। তাহলে দেখো এখানে 5 দিয়ে কাটলে এটা তোমার হবে 5 28, আর 28 ইন্টু 6 করলে হবে কত, সরি 168 হবে এটার কারেক্ট অ্যান্সার, রাইট? নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে, দ্য মিন অফ 25 ভ্যালুজ ইজ 40 বাট ওয়ান ভ্যালু হ্যাজ রিটেন 25 ইনস্টেড অফ 50, ঠিক আছে? বলছে 25টা ভ্যালুজের মিন হলো 40। এবার তাতে কি হয়েছে, একটা 50-এর বদলে আমার 25 লেখা হয়ে গেছে। তাতে বলছে দ্য কারেক্টেড মিন কত হবে। তো এটা বেসিক্যালি দেখো কি হচ্ছে, যদি আমি কোনো নাম্বারকে 50 লেখার কথা ছিল বাট তার বদলে আমি 25 লিখে ফেলেছি, তাতে আমার কি হবে, তাহলে বেসিক্যালি আমি টোটালে 25 নাম্বার কি করেছি, কম জুড়েছি। তো 25 নাম্বার কম জুড়েছি, আবার তাদের মিন বার করব, কারেক্ট মিন। তাহলে 25 নাম্বার যদি কম জুড়েছি, সেইটা আবার যদি 25টা ভ্যালুর মধ্যেই হয়, তাহলে নিশ্চয়ই আমি যা অ্যাভারেজ বার করেছি, সেই অ্যাভারেজটা কী করেছি, এক নাম্বার বেশি বার করে ফেলেছি, ঠিক আছে? এই সরি বেশি নয়, কম বার করে ফেলেছি, কারণ আমার 50 অ্যাড করার কথা ছিল, আমি সেখানে 25 অ্যাড করেছি। তার মানে অল ইন অল আমার 25 নাম্বার শর্ট আছে। এবার 25 নাম্বার শর্ট আছে, আবার 25 জন ব্যক্তির মধ্যেই বার করছি আমি অ্যাভারেজটা। তাহলে 25 জনের মধ্যে যদি 25কে দিয়ে দিই, অর্থাৎ এক এক করে, তাহলে 1 নাম্বার করে অ্যাভারেজ কী হচ্ছে, হচ্ছে যে সবারই 1 নাম্বার করে কম হচ্ছে। তাহলে 1 নাম্বার করে যদি সবারই কম হয়, তাতে আমার অ্যাভারেজ ছিল 40, ঠিক আছে? তাহলে আমি আবার যদি ওই 1 নাম্বারটা দিয়ে দিই সবাইকে, অর্থাৎ কারেক্ট করে দিই, তাহলে আমার অ্যাভারেজ কত হয়ে যাবে, 41, রাইট? তাহলে 41 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বলছে হোয়াট নাম্বার শুড বি ডিডাক্টেড ফ্রম 1 to 65, 1 to 65 থেকে কত নাম্বার ডিডাক্ট করতে হবে যাতে এটা কমপ্লিটলি ডিভিজিবল হবে 29 দ্বারা। তাহলে বেসিক্যালি আমরা এখানে যেটা করব সেটা হলো বাই অপশন যাব, ঠিক আছে? বাই অপশন যেয়ে, বা অন্যভাবেও করা যায়, অন্যভাবে করা যায় বলতে 1265কে আমরা 29 দিয়ে ভাগ করেই দেখে নিতে পারি। দেখো 30 4 হয় 120, তার মানে 29কে 4 বার দিয়ে যায়, তাহলে 4 29 কত হবে, 4 20 80, আর 4 9 36, ঠিক আছে? তার মানে 116। তাহলে এখান থেকে আসছে কত, 105। এবার 3 বার যাবে, 3 বার গেলে কত হচ্ছে, দেখো 3 20 60, আর 3 9 27, তার মানে 87। অর্থাৎ 18 কি রয়েছে বলো তো, 18 রয়েছে এক্সট্রা। তার মানে 1265-তে যদি আমি 29 দিয়ে ভাগ করছি, তাহলে 18 আমার কি থাকছে, ভাগশেষ হিসাবে থাকছে। তাহলে ভাগশেষ
যদি থাকে তার মানে কি ভাগ করার পর 18টা বেঁচে থাকছে, তাহলে বেসিক্যালি আমি 1265 থেকে যদি 18 বাদ দিয়ে দিই তাহলে যে নাম্বারটা পাবো সেটা কী হবে, কমপ্লিটলি 29 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে এটাই হবে উত্তর, যে অপশান সি, অর্থাৎ 18 যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, ডিডাক্ট করে দিই, তাহলে ওটা কী হয়ে যাবে, কমপ্লিটলি ডিভিজিবল বাই 29 হয়ে যাবে। এইবার দেখো এই কোয়েশ্চেনটা রিজনিংয়ের কোয়েশ্চেন কী বলছে, ফাইন্ড এ পেয়ার সিমিলার পেয়ার টু অ্যারো ইজ টু বো ফ্রম দ্য ফলোয়িং। ঠিক আছে, তো অ্যারো ইজ টু বো মানে কী হয়, বেসিক্যালি তীর ধনুক বোঝাতে চাইছে। এরকম যদি একটা তীর হয় তাতে আমরা লাগিয়ে কী করি, ধনুক এখান থেকে ছাড়ি। তো এইরকম সিমিলার কাইন্ড অফ রিলেশনস কিসে আছে, দেখো এখানে ফুটবল আর হ্যান্ড, তো এটা তো নয়, আমরা ফুটবল বেসিক্যালি পা দিয়ে মারি। স্যালাড ইজ টু নাইফ, এটা হতে পারে যে স্যালাডকে আমরা বেসিক্যালি ছুরি দিয়ে কাটি, বাট নট অনলি ছুরি ইউজ করি না আমরা। আর বুলেট ইজ টু রাইফেল, তো এটা দেখো মানানসই হচ্ছে যে আমরা বন্দুক থেকে কিন্তু বুলেটকে কী করি, রাইফেল থেকে বুলেটকে আমরা কী করি, বার করি। এখানেও দেখো কী করছি, তীর থেকে ধনুক থেকে আমরা কী করছি, তীরকে বার করছি। আর এখানে স্মোক ইজ টু ওয়াটার দেওয়া আছে, তো এগুলো তো নয়, তাহলে বুলেট ইজ টু রাইফেল কী হচ্ছে, কারেক্ট অপশান। তো বুলেট ইজ টু রাইট হবে এখানে, বুলেট ইজ টু রাইফেল হবে এখানের কারেক্ট অ্যান্সার, রাইট। এবারে বলছে দেখো, রিড দ্য গিভেন স্টেটমেন্ট কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। কী বলছে, নলেজ অ্যান্ড উইজডম গো হ্যান্ড ইন হ্যান্ড, নলেজ এবং উইজডম পাশাপাশি চলে, হ্যান্ড ইন হ্যান্ড মানে দ্য ডিফার দ্য নলেজ দ্য গ্রেটার ইজ দ্য উইজডম, নলেজ ইজ অ্যাওয়ারনেস, উইজডম ইজ রিকোয়ার্ড টু ট্যাকেল কমপ্লিকেশনস, রাইট। এবার এই ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশনটা থেকে কী কী কনক্লুশন করতে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাকর্ডিং টু দ্য গিভেন স্টেটমেন্ট, অর্থাৎ উপরের যে স্টেটমেন্টটা বললো সেই স্টেটমেন্ট অনুসারে, ঠিক আছে, উপরের স্টেটমেন্ট অনুসারে কোন জিনিসটা সত্য, তো এটা আমাদেরকে বলতে হবে। তো দেখো আমি এখানে বেসিক্যালি আমাকে একটু এইদিকে সরিয়ে আনি, তাহলে আই হোপ সুবিধা হবে, কোয়েশ্চেনটা পুরোপুরিভাবে তোমরা দেখতে পারবে। দেখো তাহলে আচ্ছা, তাহলে কি বলেছে দেখো, নলেজ অ্যান্ড উইজডম আর সিনোনিমস, তো এটা তো নয়, নলেজ বাড়লে কী হবে, পাশাপাশি চলে, বাট দে আর নট সিনোনিমস, রাইট। নলেজ অ্যান্ড উইজডম আর এন্টায়ারলি ডিফারেন্ট, এটাও কিন্তু নয়, এন্টায়ারলি ডিফারেন্ট কিন্তু নয়। নেক্সট কী আছে, নলেজ অ্যান্ড উইজডম আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, হ্যাঁ কমপ্লিমেন্টারি মানে কী হয়, একে অপরের উপর নির্ভরশীল, তো এটাই তো কারেক্ট অ্যান্সার, তাহলে অপশান সি হবে কি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমাদেরকে যেতে হবে, তো আমি এইখানেই চলে আসি সব থেকে বেস্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে, বলছে এটা তো জিকের কোয়েশ্চেন, আচ্ছা এইটা দেখো দেওয়া আছে, এটা আমাদের ম্যাথের কোয়েশ্চেন, তো আমরা এটা ডিল করব। দেখো কি বলছে, a প্লাস টু বি ইজ ইকুয়ালস টু 55 আর a মাইনাস টু বি ইজ ইকুয়াল টু -13, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, রাইট। তো এটা কী করে করবো, দেখো বেসিক্যালি ফার্স্টে এই দুটোকে লিখে নাও, a প্লাস টু বি ইজ ইকুয়াল টু বলেছে 55 আর a মাইনাস টু বি বলেছে -13, এই দুটোকে যোগ করলে আমরা টু বি কেটে যাবে, তাহলে 2a ইকুয়ালস টু যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 42, রাইট। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে 21, a ইজ ইকুয়াল টু 21। এবার ফাইন্ড দ্য ভ্যালু অফ বি বার করতে বলেছে, তাহলে a যদি 21 হয়, এখান থেকে কত দেখতে পাচ্ছি, এটা যদি 21, তাহলে 2bর ভ্যালু কত হবে 33, 34, তাহলে b ইজ ইকুয়ালস টু কত হবে 17। তো এখান থেকে বুঝে গেলে 55 থেকে বেসিক্যালি 21 বাদ দিলাম, 34 আসছে কিসের ভ্যালু, 2bর ভ্যালু, তাহলে b ইজ ইকুয়াল টু কত হবে 17। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড অ্যাট 36,000 অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, ইফ দ্য সেলিং প্রাইস, ইফ দ্য ডিসকাউন্ট কত, সেলিং প্রাইস বলছে 15% ডিসকাউন্ট দিলে সেলিং প্রাইস কত হবে। তো এটা বেসিক্যালি কী বলবো, 10%-এর ডিসকাউন্ট কত 3600 টাকা, তাহলে 10% মানে যদি 3600 টাকা হয়, তাহলে 5% ইকুয়ালস টু কত হবে বলো, 1800 টাকা হবে, হবে না হবে না, হবেই, ঠিক আছে। তো 1800 টাকা আরও অ্যাড করে দাও 3600 সাথে, 3600 আর 18 কত হয়, সরি এখানে তো ওই জিনিসটা বলছে না, 10% ডিসকাউন্ট দেওয়ার পর সিপিটা কত হচ্ছে 3600 টাকা হলো, ঠিক আছে। তো 10% ডিসকাউন্ট দেওয়ার পর যদি সিপি 3600 হয়, তাহলে 90% ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 3600 টাকা, ঠিক আছে। তাহলে 90% ইকুয়ালস টু যদি 3600 হয়, তাহলে 9% মানে 360, তাহলে 1% মানে কত হচ্ছে 40। এবারে যখন আরও 5% ডিসকাউন্ট দিচ্ছ তুমি, তাহলে 5% ইকুয়াল টু কত হবে, আরও 200 টাকা, ঠিক আছে। তাহলে আরও 200 টাকা তুমি কী করছো, ডিসকাউন্ট দিয়ে দিলে, তাহলে বেসিক্যালি এবার দেখো, তাহলে 5%, তাহলে 15% ডিসকাউন্ট দেবো, তো 15% ডিসকাউন্ট দিলে আমার হবে কত, তো 15 দুগুণে, বার করার এরকম করে করার দরকার নেই, আমরা একটা কাজ করি, 1% মানে যদি 40 হয়, আমরা এখান থেকে কী করি 100% ইকুয়ালস টু বার করে নিই, যে 100% ইকুয়ালস টু তাহলে কত হবে। তো দেখো 1% ইকুয়ালস টু যদি 40 হয়, তাহলে 100% ইকুয়ালস টু কত হবে, 100% ইকুয়ালস টু হবে 4000, রাইট। 1% ইকুয়ালস টু যদি 40 হয়, তাহলে 100% ইকুয়ালস টু কত হবে 4000।
এবারে 4,000 টাকা আমার টোটাল প্রাইসটা চলে এলো। এবার আমি ডিসকাউন্ট দেবো 15%, তাহলে বিক্রি করবো কততে? নিশ্চয়ই 85%। তাহলে 4,000-এর 85% আমাকে বার করতে হবে। তো দেখো দুটো শূন্য চলে গেলো, 85-কে 4 দিয়ে গুণ করো। তো কী করে করবে? 85 2 দিয়ে গুণ করো, 170 হয়, 170কে আবার ডবল করো, তার মানে 3400 কী হবে? এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন জিকে। আচ্ছা, এটাও কি বলেছে দেখো, সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট হ্যাজ ডিফারেন্ট রিলেশনশিপ বিটুইন দিস পেয়ার। ঠিক আছে, সরি 1 সেকেন্ড দাঁড়াও তোমরা। যা ভাই, হ্যাঁ। তো দেখো এখানে কি বলছে, ডিফারেন্ট রিলেশনশিপ আছে কোনগুলোর মধ্যে। তো এখানে দেখো বেসিক্যালি প্রথমে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হলো ইনসাইড অ্যান্ড আউটসাইড। তাহলে ইনসাইড আউটসাইড কি? বেসিক্যালি অপোজিট। তাহলে এখানে অপোজিট কোনটাতে আছে? দেখো সবগুলোতেই অপোজিট দেওয়া আছে, ডে নাইট অপোজিট, সান স্টার কিন্তু অপোজিট নয়, বাট লাইট ডার্ক হোয়াইট ব্ল্যাক এগুলো অপোজিট সেন্স। তাহলে সান স্টারই কী আছে? অন্য রিলেশনশিপ আছে। তাহলে সান স্টারটাই হবে এখানে কি কারেক্ট অ্যান্সার, কারণ এখানে অন্য রিলেশনশিপ বার করতে বলেছিল। নেক্সট দেখি ম্যাথের কোয়েশ্চেন কোথায় আছে। নেক্সট ম্যাথের কোয়েশ্চেন দেখো, এইখানে একটা দেওয়া আছে 99 গণিত 99, এটার কত উত্তর হবে সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তো 99 গণিত 99কে বেসিক্যালি কেউ একদম পাতি গুণ করে লিখে দিতে পারো, আর কেউ যদি এরকম করে না লিখতে চাও তাহলে আরেকভাবে লিখতে পারো। সেটা কীভাবে লেখা যেতে পারে কেউ আমাকে বলবে? তো বেসিক্যালি দেখো ওরকম করে লেখার দরকার নেই, এমনি গুণ করে দেখে নাও। আমি লাস্ট 2 ডিজিট বার করার ফর্মুলা তোমাদেরকে বলেই দিয়েছি কী করে করতে হয়। প্রথমে দেখো কী করতে হয়, আমরা বেসিক্যালি 9 এটা লিখে পড়ে এটা তো করি, 9 1 করি, তারপরেরটাতেও কী হবে? 1 আসবে, অর্থাৎ পরপর দুটো 9 81-র 1, তারপরে যা হবে হবে 9 81-র 1 হাতে রইল কত? 1 8, আর 9 81 9 1 0 আসবে, তাহলে 0 1 লাস্টে এবারে কোথায় কোথায় আসছে দেখো। তো বেসিক্যালি এখানে বি অপশানটা কারেক্ট হবে। তো এটা তোমরা করে নিও, এটা আমি আর কিছু ডিসকাস বেসিক্যালি করছি না। তো চলো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও। কোয়েশ্চেনটা কী বলছে, কট বি যদি, হ্যাঁ কট বি যদি বলেছে, কট বি যদি বি হয়, ঠিক আছে, কট 52 ডিগ্রি যদি বি হয় তাহলে ট্যান 38 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কী হবে? তো দেখো আমরা জানি বেসিক্যালি কট অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কী হয়? ট্যান থিটা। তাহলে কট আমার এখানে দেওয়া দেখো দেওয়া আছে, তাহলে 90 মাইনাস যদি আমি 52 করি তাহলে এটাই কত? ট্যান 38, রাইট? তাহলে ট্যান 38 আর কট 52, এই সরি কট, হ্যাঁ তাহলে কট, এই সরি এখানে 38, তাহলে কট অফ 90 মাইনাস 38 ইকুয়াল ট্যান 38। এবার কট অফ 90 মাইনাস 38 মানেই কত? কট 52। তাহলে কট 52 মানে আমরা কত বলতে পারি? ট্যান 38। তাহলে দেখো কট 52 মানে বি দেওয়া ছিল, তাহলে ট্যান 38 মানেও কত হবে? বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এটা স্টেটমেন্ট কনক্লুশন করে নিও, রাইট? সো এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 75 কি আছে। কোয়েশ্চেন নাম্বার 75 যেটা বলছে সেটা হলো, দেখো এখানে কি বলেছে, বলছে গড হ্যাজ ডিস্ট্রিবিউটেড টাইম ইকুয়ালি টু ম্যানকাইন্ড বাট নট মানি। ঠিক আছে, ভগবান কি করেছে? টাইম অর্থাৎ সময়কে কি করেছে? সবার ক্ষেত্রে সমান দিয়েছে, বাট আমাদেরকে টাকা সমানভাবে দেয়নি। আর 2 নম্বর স্টেটমেন্ট দিয়েছে, বাট গড হ্যাজ কম্পেনসেটেড বাই গিভিং কমন সেন্স। কিন্তু ভগবান কী করেছে? সবাইকে কমন সেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা করে কম্পেনসেট করেছে। নেক্সট এবার কনক্লুশন কী কী বলছে দেখো, বলছে গড হ্যাজ নট ডান জাস্টিস টু ম্যানকাইন্ড ইন ডিস্ট্রিবিউটিং মানি। ঠিক আছে, যে ভগবান জাস্টিস করেনি মানুষের ক্ষেত্রে বা অর্থাৎ ম্যানকাইন্ডের ক্ষেত্রে বাই ডিস্ট্রিবিউটিং মানি, ঠিক আছে, টাকা পয়সাকে ডিস্ট্রিবিউট করে। আর নেক্সট কনক্লুশন বলছে ওয়ান হ্যাজ টু ইউজ কমন সেন্স টু ম্যানেজ মানি ওয়াইজলি। একজন মানুষকে কমন সেন্স ইউজ করতে হয় তার টাকা পয়সাকে ঠিকঠাকভাবে কী করার জন্য? ম্যানেজ করার জন্য। তো এই অপশানগুলো দেখা যাচ্ছে না নিশ্চয়ই, তো আমি নিজেকে সরিয়ে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু কোন অপশানগুলো ঠিক হবে, তাহলে দেখো এখানে যদি কনক্লুশন 1টা আমরা ধরি যে গড হ্যাজ নট ডান জাস্টিস টু ম্যানকাইন্ড ইন ডিস্ট্রিবিউটিং মানি, ঠিক আছে, তো এটা তো কিন্তু ঠিক নয়, ঠিক আছে, ভগবান মানুষের উপর বিচার করে পরে সমস্ত কিছু দিয়েছিল, তাহলে এই কনক্লুশনটা আমার ঠিক নয়, ঠিক আছে। আর 2 নম্বর কি, ওয়ান হ্যাজ টু ইউজ কমন সেন্স টু ম্যানেজ মানি ওয়াইজলি, তো এটা ঠিক। আমাদের যদি টাকা পয়সার ঠিকঠাক করে ম্যানেজ করতে হয় তো আমাদেরকে কী করতে হবে? ঠিকঠাকভাবে প্রপার জ্ঞান ইউজ করে পরে টাকাগুলোকে ম্যানেজ করতে হবে। তোমার কাছে প্রচুর টাকা থাকলো বা তুমি যদি তাদেরকে ঠিকঠাক করে ম্যানেজ করতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে সেই টাকা থাকবে না। তাহলে এখানে অনলি কনক্লুশন টু ফলোসটাই কী হবে? কারেক্ট অপশান হবে, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের কারেক্ট উত্তর। আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে।
পরবর্তী কোশ্চেন দেখো একটা জিকের কোশ্চেন, এটা আমরা করবো না। তারপরটাও জিকের কোশ্চেন, এটাও আমরা করবো না। এবার আমরা চলে এসেছি একটা ম্যাথের কোশ্চেন, এটাকে আমি জুম করি তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে দ্য সাম অফ এজেস অফ 4 চিলড্রেন বর্ন অ্যাট ইন্টারভেলস অফ 4 ইয়ার ইজ 48, ঠিক আছে। ফাইন্ড দ্য এজ অফ দ্য ইয়ংগেস্ট চাইল্ড। অর্থাৎ কি বলছে, চারজন ছেলে জন্মগ্রহণ করেছে অ্যাট এ ইন্টারভেলস অফ 4 ইয়ার্স। অর্থাৎ আজ যদি কেউ এক্স বছর বয়স হয় তাহলে এক্স প্লাস 4 হবে আরেকজনের বয়স, মানে এক্স প্লাস 4 যখন এর বয়স হবে তখন আরেকজন কী করছে, জন্মগ্রহণ করছে। আবার এরকম মানে এরকম করে 4 বছরের গ্যাপে গ্যাপে কী হয়েছে, 4টা ছেলে জন্মগ্রহণ করেছে, নিয়ে তাদের টোটাল হয়েছে কত, 48, ঠিক আছে। তাহলে আমি প্রথম বছর অর্থাৎ ফার্স্ট ইয়ার প্রথম যে ছেলেটা হলো তার বয়স কত হবে, মানে আমি যদি প্রথম ধরো আজকে কেউ হলো, মানে ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা দেখাই, যে ধরো 4 বছর পর পর 4টা ডেট নিয়ে নাও, ঠিক আছে। একটা লিখছি, ধরো আজকে হলো 2020 চলছে, আর 2024, 2028 আর 2032, ঠিক আছে। তাহলে আজকে কোনো একটা ছেলে জন্মালো, আর তারপরে আবার 2024-এর একটা ছেলে, এখানেও আর একটা ছেলে, এখানেও আর একটা ছেলে। তাহলে এর বয়স কত হবে বলো তো, 2020 থেকে যখন মানে 4 নম্বর ছেলেটা জন্মাবে তখন কত হবে, 12 বছর অ্যাড হবে, এর ক্ষেত্রে 8 বছর অ্যাড হবে, এর ক্ষেত্রে 4 বছর অ্যাড হবে, আর এই তখন এক্সই থাকবে। তো এইগুলোকে যোগ করে কত আসছে দেখো, এইগুলোকে যোগ করে এসছে কত, 48। তাহলে আমার এখানে এমনি যোগ করলে কত আসছে দেখো, 4x প্লাস 12 আর 8 20 আর 4 24, তাহলে 4x প্লাস 24 ইকুয়ালস টু আমার কত আসছে, 48। তাহলে এইখান থেকে আমার এক্স ইকুয়াল টু কত হবে বলো, এক্স ইকুয়াল টু হবে 6, ঠিক আছে। তাহলে এখানে বলেছে ইয়ংগেস্ট চাইল্ড, তাহলে সব থেকে ইয়াং কে, এক্সই। তাহলে এর এক্সের বয়স কত হবে, 6 বছর। কারেক্ট, আশা করি বুঝতে পেরে গেছো। নেক্সট কোশ্চেনে চলে যাই, কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 24, অর্থাৎ দুটো সংখ্যার গুণফল কত, 24। দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 52, ফাইন্ড দেয়ার সাম, ঠিক আছে। অর্থাৎ দুটো নাম্বার আছে, যেটার এই দুটো বলেছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বলেছে 24। আর কি বলা আছে, আর যেটা বলা আছে সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে 52। তো এটা থেকে আমরা দেখো এটাকে কী লিখতে পারি, যে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস কী লিখতে পারি, 2xy ইকুয়ালস টু লিখতে পারি 52। তাহলে এইভাবে তো ট্র্যাডিশনাল মেথডে করা যায়, তো আমরা ট্র্যাডিশনাল মেথডে কিন্তু করব না, আমরা বেসিক্যালি ভ্যালু পুটিং করে করার চেষ্টা করব, ঠিক আছে। দুটো এমন সংখ্যা নেওয়ার চেষ্টা করো যাদেরকে যোগ করলে আসবে কত তোমাদের 24, ঠিক আছে। তো আমি এরকম মনে মনে ধরছি, আর তাদের আবার স্কোয়ারকে যোগ করলে কত হবে 52, ঠিক আছে। তাহলে 52 স্কোয়ার দেখো, এখানে যদি 36 প্লাস 16 নিই, অর্থাৎ 6 আর 4, 6-এর স্কোয়ার কত হয় 36, আর 4-এর স্কোয়ার কত হয় 16। তাহলে আবার 6কে 4 দিয়ে গুণ করলে 24ও চলে আসছে। তাহলে এটাই হবে আমার উত্তর। তাহলে 6 আর 4 হলো ওই দুটো নাম্বার, আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে 6 আর 4-এর আমাকে অ্যাডিশন করে কত আসছে, বেসিক্যালি 10। তাহলে 10 হবে কি এটার উত্তর। তো এটা আমরা ভ্যালু পুটিং দিয়ে করলাম, বাকি মেথডে যদি করতে যেতাম তাহলে একটু বড় হয়ে যেত, তো আমরা বাই মেথড গেলাম না, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, দ্য রেশিও অফ টু নাম্বারস, এখানে বলেছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ সরি দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:1, ঠিক আছে, অ্যান্ড দেয়ার সাম ইজ 72। বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার। তাহলে আমি যদি একটা নাম্বারকে ধরি, যে একটা নাম্বার হলো আমার 3x আর একটা কত হবে x, তাহলে এদের অ্যাডিশন ইকুয়ালস টু কত বলা আছে 72। তাহলে x ইকুয়ালস টু কত, 4 18 72, অর্থাৎ 18, ঠিক আছে। এবার ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, তাহলে 3x আর x এর ডিফারেন্স কত হবে 2x, তার মানে 2 × 18, অর্থাৎ 36 হবে এটার কি কারেক্ট উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে কনসিডার দ্য ফলোয়িং ইনফরমেশান অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো এটা বেসিক্যালি এটা একটা পাজল টাইপের কোয়েশ্চেন। তো দেখো পাজলটাতে কি বলছে, পাজলটাতে বলছে দেখো, বলছে PQRS আর সাম 4 ফ্রেন্ডস হু পারসিউ টিচিং, ল, ব্যাঙ্কিং, কুকিং অ্যান্ড own red, blue, white, yellow house in a random order. An individual owns only one house and pursues only one profession. অর্থাৎ এখানে চারজনের কথা বলা হয়েছে, PQRS চারজন আছে, চারজন বন্ধু, চারজন কী কী টিচিং, একজন টিচিংয়ের সাথে যুক্ত, একজন লয়ার, একজন ব্যাঙ্কিং সেক্টর, একজন কুকিংয়ের সাথে যুক্ত, আর চারজন 4 রকম কালারের হাউসে থাকে, একজন রেড, একজন ব্লু, একজন হোয়াইট আর একজন ইয়েলো হাউসে থাকে, ঠিক আছে। আর
অ্যান ইন্ডিভিজুয়াল ওনস অনলি ওয়ান হাউস, অর্থাৎ একজন ব্যক্তির একটা করে ঘর আছে আর একজন ব্যক্তির একটা করেই প্রফেশনে থাকতে পারে। তো এইগুলো বলেছে। এবার দেখো, তো এই পাজল টাইপের কোয়েশ্চেন্সগুলো আমাদেরকে সলভ করতে গেলে ফার্স্টে একটা কাজ করতে হয়, যে পাজল থেকে যে ইনফরমেশনসগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করে করে আমাদেরকে একটা চার্ট বানাতে হয় এবং সেই চার্ট থেকে অ্যান্সার করার চেষ্টা করতে হয়। তো আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো নিয়ে চার্টটা বানানোর চেষ্টা করি। কী বলছে দেখো, পি ওনস এ রেড হাউস অ্যান্ড ইজ নট এ ব্যাংকার। ঠিক আছে, তাহলে পি, ঠিক আছে, পি বলছে রেড হাউস থাকবে, এর রেড হাউস থাকবে, বাট ব্যাংকারে হবে না। ঠিক আছে, ব্যাংকার হবে না, বাকি তিনটে হতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাংকার হলো না, বাকি তিনটে হতে পারে, বাস এটুকুই বলা আছে যে পি হলো রেড বাড়ি থাকবে আর ব্যাংকার হবে না। নেক্সট কি বলছে, দ্য ওনার অফ ব্লু হাউস ইজ এ লয়ার। ঠিক আছে, তাহলে যার ব্লু হাউস থাকবে, আমি জানি না কার থাকবে, সে অবভিয়াসলি কী হবে, একজন লয়ার হবে, রাইট, এটুকু বলা আছে। তাহলে কে ওই ব্যক্তিটা সেটা কিন্তু বলা নেই। নেক্সট কি বলছে, দ্য কালার অফ এস এস হাউস ইজ নাইদার ইয়েলো নর হোয়াইট, অর্থাৎ এস যে হবে, ঠিক আছে, তার হাউসটা কী হবে না, হলুদও হবে না আবার সাদাও হবে না। ঠিক আছে, তাহলে দেখো পি এর বাড়ি বলে দিয়েছে রেড, এটা তো হয়ে গেল। তাহলে এর ব্লু তো হতে পারে, তাহলে এস এর হাউস বলেছে দেখো ইয়েলো হচ্ছে না, হোয়াইট হচ্ছে না, রেড হতে পারে না, আবার ব্লু হতেই পারে। তাহলে ইয়েলো হোয়াইট যদি না হয়, রেড তো পি এর, তাহলে এস এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি আমরা পেয়ে গেলাম, দেখো এস মানে কি, লয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে এস এর হাউসও পেয়ে গেলাম ব্লু, বেশ। এবার কি বলছে দেখো, আর ইজ এ টিচার, বলেছে আর কি, টিচার। ঠিক আছে, তাহলে পি যদি রেড হয়, তাহলে পি এর ক্ষেত্রে টিচার আমরা লিখতে পারি, যদি লিখি, ঠিক আছে, কোনো অসুবিধা হবে কি, দেখো সেরকম তো কিছু ইনফরমেশন এখানে দেওয়া নেই। কি বলেছে, পি ওনস এ রেড হাউস অ্যান্ড ইজ নট এ ব্যাংকার, তাহলে পি ব্যাংকার নয়, তাহলে টিচার হতে পারে কি, হ্যাঁ দেয়ার ইজ এ পসিবিলিটি কি টিচার হতে পারে। ঠিক আছে, কোনো ইনফরমেশন তো দেওয়া নেই সেরকম, আমি ধরে নিচ্ছি যে টিচার। ঠিক আছে, দ্য ওনার অফ ব্লু হাউস ইজ এ লয়ার, ব্লু হাউস লয়ার। ঠিক আছে, দ্য কালার অফ এস এস হাউস ইজ নাইদার ইয়েলো নর হোয়াইট, দেখো এসকে এখানে বসিয়েছি, এস এর হাউস ইয়েলো হচ্ছে না, হোয়াইটও হচ্ছে না। আর আর ইজ এ টিচার, তো আরকে, সরি, পি টিচার হবে না, কারণ আর বলে দিয়েছে টিচার, তাহলে পি টিচার নয়। ঠিক আছে, তাহলে আর টিচার বলেছে, আর সম্পর্কে দেখো আর কিছু দেওয়াও নেই। ঠিক আছে, তাহলে আরকে আমরা এখানে রাখি, আরকে যদি আমরা এখানে রাখি, আমরা একে টিচার বলতে পারি, বাট এর কালার কিছু বলা নেই। এবার দেখো কোয়েশ্চেন্সগুলো কী কী দিয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করার চেষ্টা করি। এটা তো ভুল হয়ে গেল, ওকে, এটা আমাদেরকে আরেকবার রাইট ডাউন করতে হবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনগুলো আমরা ফার্স্টে দেখে নিই। ঠিক আছে, যে কী আছে, বলেছে দেখো, দ্য ওনার অফ ব্লু হাউস ইজ, ঠিক আছে, দ্য ওনার অফ ব্লু হাউস, তো ব্লু হাউস কার ছিল, ব্লু হাউস আমার যতটা মনে পড়ছে, ব্লু হাউস বেরোলো, ব্লু হাউস ইজ এ লয়ার, ব্লু হাউস বেরোলো কার, তাহলে দেখো এই কোয়েশ্চেনটাতে কী বলেছে, দ্য ওনার অফ দ্য ব্লু হাউস, তাহলে ব্লু হাউসের ওনার কে। ঠিক আছে, তো ব্লু হাউসের ওনার এখানে কে আছে, দেখতেই পাচ্ছি ব্লু হাউসের ওনার কে, এস, এটা আমরা কনক্লুশন করলাম, তাহলে এস হবে এটার কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনে এই চারটা বেসিক্যালি মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, পি রেড হয়ে আছে, এস ব্লু হয়ে আছে, আর এটা এটা যদি মুছে আমি পরের পেপারটা, পরের পেজটাতে যাই, তো এটা অ্যাকচুয়ালি মুছে যাবে। ঠিক আছে, তো সেই জন্য মনে রাখতে হবে। তো এটা বেসিক্যালি এখান থেকে এটাই বেরোয়, এখান থেকে বাকি কোশ্চেন্সগুলো তোমাদেরকে করে নিতে হবে। তো বাকি কোশ্চেন্সগুলো ওইভাবেই হবে। ঠিক আছে, কিউ ইজে যেটা বেরিয়েছিল, কিউ ইজে দেখবে আমরা আগে যে চারটা সাজিয়েছিলাম সেখানে কিউ কী হয়েছিল, ব্যাংকার ছিল, দেখবে। নেক্সট দেখো, তার পরের কোশ্চেন কী আছে, হোয়াইট হাউস ইজ ওন্ড বাই, হোয়াইট হাউস কার দ্বারা ওন্ড করা হয়েছিল, হোয়াইট হাউস দেখবে বেসিক্যালি বলা ছিল না ইনফরমেশন, অর্থাৎ আমরা ওই ইনফরমেশন থেকে বার করতে পারবো না যে হোয়াইট হাউসটা কার ছিল। ভিডিওটা একবার পেছন দিকে ব্যাক করে দেখো, দেখবে আমি ছবিটা ঠিকঠাক ড্র করেছি, তার সাথে এগুলো সব মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এবার দেখো নেক্সট কোশ্চেন, এটা জিকের কোশ্চেন, হুইচ রিভার ডাজ নট ফ্লো ইন্টু দ্য আরবিয়ান সি। নেক্সটটাও একটা জিকের কোশ্চেন। তারপরে দেখো এটা বেসিক্যালি ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন। ঠিক আছে, তো ডাটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেনটা এখানে দেখো, বেসিক্যালি সাম, সুনীল, জগদীশ, রাজেশ, এদের ফিজিক্সের নাম্বার, কেমিস্ট্রির নাম্বার, ম্যাথসের নাম্বার, হিস্ট্রির নাম্বার আর জিওগ্রাফির নাম্বার দেওয়া আছে। এখানে বার করতে বলেছে কি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল মার্কস স্কোরড বাই সুনীল অ্যান্ড জগদীশ। ঠিক আছে, সুনীল এবং জগদীশের টোটাল মার্কসের ডিফারেন্স বার করতে বলেছে।
তো এটা আমরা কী করে করবো, আমরা বেসিক্যালি দেখো সুনীলের টোটাল মার্কসগুলো এগুলো সব যোগ করে পরে আমরা দেখতে পারি যে কত হচ্ছে 60 55 এরকম করে। তো আমি ওইভাবে যাবো না, আমি এখানেই সুনীল আর জগদীশে বার করতে বলেছি, তো এখান থেকে ডিফারেন্সগুলো অ্যাড করে নেবো। দেখো 60 আর 35-এর মধ্যে ডিফারেন্স কত 25, 55 আর 41-এর মধ্যে ডিফারেন্স কত 14, 60 আর 39-এর মধ্যে 21, 59 30-এর মধ্যে হলো তোমার 29, আর এখানে 61 আর 45-এর মধ্যে ডিফারেন্স হলো 14। তো এইগুলোকে অ্যাড করে নাও, ঠিক আছে। দেখো দুটো 14 আছে মানে 28, 21 আর 29 মানে তোমার হলো 50, তাহলে 50 আর 28 মানে হলো 78, 78-এর সাথে তুমি যদি 22 নাও তাহলে 100 হয়ে যাবে, তার সাথে আরও 3, তার মানে 103 হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। কিছু ভুল করলাম, 105 আসবে, ঠিক আছে। তো একটু দেখে নিও, ঠিক আছে। তো 105 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটাও এরকম সেম এই প্যাটার্নটার ওপরেই দিয়েছে। তো কোয়েশ্চেনটা কী বলছে দেখো, কোয়েশ্চেনটা বলছে যে এখানে বলছে হু হ্যাজ দ্য হাইয়েস্ট মার্কস ইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পুট টুগেদার, অর্থাৎ ইতিহাস এবং ভূগোলের নাম্বারকে যদি আমরা অ্যাড করি তাহলে তার কার টোটালটা সবথেকে বেশি হচ্ছে। তো দেখো এখানে 51 + 65 যদি করি এর টোটাল কত হচ্ছে 6 আর 5 11 126, ঠিক আছে। এখানে যদি এটা অ্যাড করি তাহলে এটা হবে 100, 6 আর 5 11, এটা হবে 120, আর এটা 116 হবে, ঠিক আছে। 116, আর এটা দেখো 30, এটা 75, এটা তো কমই আসছে, আর এটা 6 5 11 109। তাহলে বুঝতেই পারছো 120 কার হচ্ছে সুনীলের, অর্থাৎ সুনীলের নাম্বারটাই কী হবে সব থেকে কী হবে বেশি হবে সুনীলের নাম্বার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন এখান থেকে বলছে হু হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাভারেজ মার্কস, কার অ্যাভারেজ মার্কস হলো সব থেকে হাইয়েস্ট। তো অ্যাভারেজ মার্কস তারই হাইয়েস্ট হবে, ঠিক আছে। অ্যাভারেজ মার্কস তারই হাইয়েস্ট হবে যার কি টোটাল মার্কসও বেশি। তাহলে এখানে বেসিক্যালি টোটাল মার্কস কার বেশি এগুলো অ্যাড করে করে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো এটা খুব ইজি কনসেপ্ট, এখানে বেসিক্যালি অ্যাড করে করে দেখতে হবে। তো এটা করার কিছু নেই, এটা দেখবে তোমরা সুনীলের অ্যাডিশনগুলো এগুলো সব অ্যাডিশন করে দেখবে, ঠিক আছে। সুনীলের মার্কসটাই সব থেকে বেশি হবে, তাহলে ওর অ্যাভারেজ মার্কসও কী হবে, কারণ সব ক্ষেত্রেই তো আমরা 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে তার মানে অ্যাভারেজ বার করার দরকার নেই, বেসিক্যালি টোটালটা যদি বেশি হয় তাহলে সেটাই হবে সব থেকে বেশি। নেক্সট কোয়েশ্চেনে দেখো খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস ক্যান বি ফাউন্ড ইন, তারপরে স্টেনলেস স্টিল, এগুলো সব জিকের কোয়েশ্চেন। স্ট্যাচু অফ লিবার্টি, তারপরে ইউজুয়ালি কালার ব্লাইন্ডনেস কখন হয় 95 কোয়েশ্চেন, 96 রাজ্যসভা, 97 জিকের কোয়েশ্চেন। তারপরে ফাইন্ড দ্য মিন অফ দ্য ভ্যালুজ, ঠিক আছে। এটা দেখো ম্যাথের কোয়েশ্চেন, তো এটা করে দিচ্ছি। তাহলে দেখো মিন বার করতে বলেছে, তো আমরা বলেছি মিন মানে হয় বেসিক্যালি মিন মানে হলো আমাদের অ্যাভারেজ বার করতে দিয়েছে, ঠিক আছে। তো অ্যাভারেজ কী করে বার করবো, অ্যাভারেজ মানে হলো গড়। তো এই সমস্ত জিনিসগুলো যোগ করে আমাকে যত বার আছে সেগুলো দিয়ে ভাগ করে দিতে হবে। তো এগুলো যোগ করো, 10 17 20 25 30 36 40 42 50, তাহলে 50 হলো টোটাল। কতগুলো আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে 5 হবে এটার কি অ্যাভারেজ বা মিন যাই বলবে তোমরা। নেক্সট লাস্ট কোশ্চেনে চলে যাই। কি বলছে দেখো অ্যাট হোয়াট পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম এ সার্টেন সাম উইল ডাবল ইন 10 ইয়ার্স, ঠিক আছে। অ্যাট হোয়াট পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট, তাহলে বলছে 10% যদি সিম্পল ইন্টারেস্ট হয় কত টাকা, কত পার্সেন্ট রেটে বলছে কোনো টাকা 10 বছরে কী হবে ডবল হবে। তাহলে আমি সাপোজ বলছি যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি I = কী জানি P/R/T/100, এটাই জানি। তাহলে বলো কোনো টাকা যদি ডবল হতে হয়, অর্থাৎ প্রিন্সিপাল যদি আমার পি থাকে, তাহলে ইন্টারেস্ট হিসাবে আমাকে কত পেতে হবে পি পেতে হবে। তবেই না যখন আমি অ্যামাউন্ট বার করব প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট ইন্টারেস্ট করব মানে পিকে অ্যাড করব তখন কত হবে সেটা 2P হয়ে যাবে, যেটা মেন প্রিন্সিপালের ডাবল হয়ে যাবে। তাহলে আমরা বেসিক্যালি ইন্টারেস্টের ভ্যালুটাও কত বসাবো, ইন্টারেস্টের ভ্যালুটাও আমরা প্রিন্সিপালকে বসাবো। যদি আমরা ইন্টারেস্টটা প্রিন্সিপালের সমান পাই তাহলে পরে আমার কী হয়ে যাবে ডবল হয়ে যাবে। তাহলে দেখো এবার বাকি এবার ডেটা দেওয়া আছে দেখো, তাহলে পিপি বসালাম, এখানে টাইমটা বেসিক্যালি বলে দিয়েছিল কত 10, তাহলে আমরা এই জায়গাটাতে এই টিটা মুছে পড়ে এখানটাতে আমরা কত বসাবো, এখানটাতে আমরা বসাবো 10, তাহলে এই 10 বসালাম। বাস এখান থেকে আমাদেরকে জাস্ট বার করতে হবে আরটা, তা পিপি চলে গেল, এখানে দেখো 10, তার মানে আরের ভ্যালু কত হবে 10%, তাহলে 10% হবে রেট পার্সেন্টেজটা, অর্থাৎ 10% হারে যদি আমরা লাগাই তাহলে 1 বছর পরে কি 10 বছর পর কী হয়ে যাবে কোনো মূলধন ডবল হয়ে যাবে, ঠিক আছে। তো এই তো ছিল লাস্ট কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন অবধি আমরা করে গেছি। এবার দেখো আমরা চলে এসেছি পরবর্তী RRB NTPC 5 এপ্রিল 2016 শিফট 3-তে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব।
আর টিল দেন যদি ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এক্সাম তোমাদের কিছুদিনের মধ্যে স্টার্ট হতে চলেছে, তো এক্সাম ভালো হবে। আর বাস এটুকুই, আর ভালো থেকো, আর গুড নাইট।